ঠিক আছে, তা আমরা তাহলে আজকে এই নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এখান থেকে স্টার্ট করি। ওকে, তা আজকে আমরা যেটা দেখবো এটা বেসিক্যালি একটা নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, যেখানে নেগেটিভ ফিডব্যাক আছে, বাট আমরা ইনপুট সিগন্যালটা অ্যাপ্লাই করছি হচ্ছে যেহেতু পজিটিভ টার্মিনালে। সো এই টাইপের সার্কিটকে আমরা বলছি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তা আমরা যেটা করছি যে আমরা যখন এরকম কিছু নিয়ে করব, তার ফার্স্টে আমরা সবসময় কোন টার্মিনালে কোন ইনপুট দিচ্ছি বা কি তার পজিশন বা কি স্ট্যাটাস সেটা বের করে নিব। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ওপেম এর যে দুটো টার্মিনাল আছে, পজিটিভ এবং নেগেটিভ, এখানে আরো কিছু কথাবার্তা আছে জাস্ট বেসিক, এগুলি আমি নোট দিয়ে দিব যাতে তোমরা পরে দেখে নিতে পারবো। আমি কি টার্ম বা যেসব জিনিস জানা দরকার সেগুলো আমি বলে দিচ্ছি এখানে। সো আমরা দুইটা টার্মিনাল পজিটিভ এবং নেগেটিভ, তো আমরা জানি যে ওপেম এর এরকম যদি কন্ডিশন হয়, ওপেম যেহেতু কোনো কারেন্ট ড্র করে না, তার ইনপুট ইম্পিডেন্স হাই দেখে, এবং ভি পজিটিভ আর নেগেটিভ যাতে সেই দুইটা টার্মিনালের একটা কন্ডিশন আছে যাকে বলে ভার্চুয়াল শর্ট। এই ভার্চুয়াল শর্টের জন্য দুইটা টার্মিনালের মধ্যে কোনো ভোল্টেজের পার্থক্য হয় না। তো এই প্রপার্টিটা ইউজ করে আমরা এই ওপেম এর জন্য এই পার্টিকুলার কেসে আউটপুট ইকুয়েশনটা কেমন হবে সেটা বের করার চেষ্টা করব। তাহলে যেহেতু ওপেম এ কোনো বলতে চাচ্ছি যে ভার্চুয়াল শর্ট, এই জায়গার যে ভোল্টেজ এটা সেম ভোল্টেজ এখানে পাবো, এবং ওপেম যেহেতু কোনো কারেন্ট ড্র করছে না, তাহলে খেয়াল করে দেখো যদি আমরা নেগেটিভ সাইডে হিসেব করে দেখি, এখানে কোনো সোর্স নাই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে যেহেতু এখানে আউটপুট ভোল্টেজ পাবো, তা আউটপুট ভোল্টেজ এখানে একটা ভোল্টেজ পাচ্ছি, তাহলে এই ডাইরেকশনে একটা কারেন্ট ফ্লো করবে। তা এই দিক দিয়ে যে কারেন্টটা ফিডব্যাক রেজিস্ট্যান্স হয়ে এদিকে আসছে সেটার নাম দিলাম আমরা আইএফ। আর যেহেতু এখানে কারেন্ট আউটপুট দিক থেকে আসছে আর এখানে আর কোনো সোর্স নাই, তো এখানে এসে কারেন্টটা দুই দিকে যেতে পারবে, একটা হচ্ছে এদিক থেকে গ্রাউন্ডে আর একটা ওপেম এর ভিতরে। বাট আমরা জানি ওপেম কি কোনো কারেন্ট ড্র করবে? না স্যার। কারণ এর ইনপুট ইম্পিডেন্স অনেক হাই, তাহলে এখান থেকে কোনো কারেন্ট ইনপুটে যাচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি যে আউটপুট থেকে যে কারেন্ট আসছিল পুরোটা এই দিক দিয়ে ফ্লো করছে। ঠিক আছে, তাহলে ইনপুট সাইডে যে এই জায়গাতে আমরা এইখানকার কারেন্টের নাম দিয়েছিলাম আই আই, তাহলে এখানে যেটা আই আই আর আউট ফিডব্যাকের এখানে যেটা আই এফ, দুটো বেসিক্যালি সেম কারেন্ট। তো সেটাই আমরা বের করেছি যে তাহলে আমরা ফার্স্টে যদি আই আই কারেন্টটা বের করি, দেখো এর ডাইরেকশন দেওয়া হয়েছে হচ্ছে এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের দিকে, তাহলে আমরা এর ভ্যালু বের করতে পারবো কি, যে এই জায়গায় ভোল্টেজ যদি ভি মাইনাস হয় আর গ্রাউন্ডে ভোল্টেজ যদি জিরো হয়, তাহলে এখানকার ভোল্টেজ ভ্যালু হচ্ছে এইটা। আচ্ছা, আমরা ভিআই কে কি দ্বারা রিপ্লেস করে দিয়েছি এই জায়গার ভ্যালু দিয়ে, যেহেতু আমরা জানি এটা ভার্চুয়াল শর্ট, তো এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা সেম, আর এইটা এবং এটা যেহেতু সেম ভোল্টেজ, তাহলে আমরা এই জায়গায় ভিআই ভোল্টেজ বলতে পারি। সো আমরা এইভাবে একটা ইকুয়েশন 1 বললাম। আর আইএফ এর ভ্যালু যদি বের করতে চাই, আমরা এখানকার ভ্যালু বলেছে ভি আউটপুট, আর এই ডাইরেকশনে যেহেতু যাচ্ছে, তাহলে এখানকার ভ্যালুটা হবে হচ্ছে এটা ভি মাইনাস হবে, এটা আমি পরে কারেকশন করে দিব না। তো ভি নট মাইনাস ভি মাইনাস ডিভাইডেড বাই আর এফ। সো আমরা এখানে এরকম একটা ভ্যালু পাবো। তাহলে এটা হচ্ছে আইএফ কারেন্ট, দ্যাট মিন্স আউটপুট সাইড থেকে আমরা এই ইকুয়েশনে ভ্যালু পেয়েছি, আর এটা হচ্ছে ইনপুট সাইডে আইআই কারেন্ট। এবং আমরা একটু আগে বললাম যেহেতু ওপেম কোনো কারেন্ট ড্র করে না ইনপুট ইম্পিডেন্স হাই দেখে, তাহলে আসলে এই দুইটা কারেন্ট সেম। তাহলে আমরা 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন থেকে এদের যে ভোল্টেজ রিলেটেড যে ভ্যালু পেলাম, সেটা যদি আমরা এই দুইটা ইকুয়েশনে বসিয়ে দেই, তাহলে আমাদের এই ইকুয়েশনটা সিম্পলিফাই করে এরকম একটা কিছু ফরম্যাটে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এরকম জিনিস, ধরুন আমাদের কাজ হচ্ছে বা আমাদের মেন উদ্দেশ্যই ছিল যে আমরা ভি আউটপুট কত সেটা মেজার করব। তাহলে আমরা এগুলিকে যা সিম্পলিফাই করে কিছুটা রিঅ্যারেঞ্জ করলে দেখা যাচ্ছে ফাইনালি এরকম এক্সপ্রেশন আসছে। এবং এটাকে যদি আমরা দুই পাশ থেকে ভি ইনপুট কমন নেই, তাহলে আমরা বলতে পারি যে ভি আউটপুট ইকুয়াল হচ্ছে 1 প্লাস আর এফ বাই আর আই ইন্টু ভিআই। সো এটাই হচ্ছে একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য আউটপুট ভোল্টেজের ইকুয়েশন। এবং এটা একটা বেসিক্যালি দেখে বোঝা যাচ্ছে এটা একটা ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের মতো কাজ করছে, যার ক্লোজ লুপ গেইনের ভ্যালু কত, 1 প্লাস আর এফ বাই আর আই। তো এটা কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে এই যে আর এফ বাই আর আই, তার এখান থেকে আমরা যদি গেইন অ্যাডজাস্ট করতে চাই, তাহলে এর ম্যাক্সিমাম বা মিনিমাম পসিবল গেইন কত সেটা মেজার করতে হবে।
তা আমরা দেখতে পাচ্ছি যে এর ম্যাক্সিমাম গেইন কত হতে পারে বলো তো? থিওরিটিক্যালি আমরা ম্যাক্সিমাম গেইন অনেক বেশি বলি, কারণ হচ্ছে সেটা থিওরিটিক্যালি ইনফিনিটি পর্যন্ত হতে পারবে, কিন্তু আমরা জানি যে ওপেন তো আর আইডিয়াল ওপেন না, আমাদের এখানে প্র্যাকটিক্যাল ওপেনে তো আর ওপেন লুপ গেইন থেকে ইনফিনিটি না, কত ভ্যালু থাকে? স্যার 2 লাখ। হ্যাঁ, তাহলে আমরা আসলে যদি প্র্যাকটিক্যাল ওপেনে হিসাব করি তাহলে ওপেন লুপ গেইনটা ম্যাক্সিমাম ইনফিনিটি না হয়ে আসলে ওপেন লুপ গেইন পর্যন্ত সম্ভব। আর এর মিনিমাম গেইন কত? স্যার 1। 1। কেন 1? আমি কি এই অ্যাম্পলিফায়ারটা ইউজ করে এরকম কোন আউটপুট বানাতে পারবো? না স্যার। কেন? মানে এরকম আউটপুট কেন বানানো যাবে না? স্যার সামনে তো 1 অলরেডি আছেই। সামনে 1 আছে, এই জায়গায় ভ্যালুটা কমায় দেই, তাহলে করা যাবে না কোনোভাবে? প্রথমত রেজিস্ট্যান্স কি মাইনাস হবে? রেজিস্ট্যান্স ভ্যালু চেঞ্জ করে তো আমি মাইনাস আনতে পারবো না। সো এই জায়গাতে আমি ম্যাক্স মিনিমাম মানে সর্বনিম্ন 0 করতে পারবো, তাহলে এর গেইনটা হবে 1। তো যেহেতু এর মিনিমাম গেইন 1, তাহলে আসলে 1 এর থেকে কম কোনো কিছু আমি আউটপুট আনতে পারবো না। তার মানে এই কেসটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে করা সম্ভব না। বুঝতে পেরেছি? তাহলে এটা ছিল নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের আউটপুট ভোল্টেজের ইকুয়েশন, আর এটা হচ্ছে তার গেইন, আর গেইনের রেঞ্জও আমরা দেখলাম। তাহলে এর কিছু অ্যাপ্লিকেশন বা অ্যাডভান্টেজ কি সেগুলি আমরা দেখে নেই। ফার্স্ট অফ অল, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যেহেতু নন ইনভার্টিং টার্মিনাল ইনপুট দিচ্ছি, আর এই টাইপের সার্কিটের যেহেতু ইনপুট রেজিস্ট্যান্স বা ইয়ে অনেক বেশি থাকে, সো আমাদের এখানে আসলে আউটপুটে খুব একটা ফেজ শিফট হয় না, মানে বলতে গেলে ফেজ শিফট নাই। তা ইনপুট ক্যাপাসিট্যান্স বা এগুলোর ইফেক্ট তো খুব একটা কম, এই জন্য আউটপুটে ইনপুটের সাথে খুব একটা ফেজ শিফট থাকে না, নাই বললেই চলে। এর একটা সবচেয়ে বড় ইনপুট মানে অ্যাডভান্টেজই হচ্ছে যে এর ইনপুট ইম্পিডেন্স, যেহেতু এর ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি, সো আমাদের এখানে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে যদি কোনো হাই দ্যাট মিনস হচ্ছে কোনো এমন সোর্স নিয়ে আসে যেটার লোড ইন্টারনাল রেজিস্ট্যান্স বেশি বা লোডিং এফেক্টের প্রবলেম এরকম সমস্যা থাকে, তা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এই প্রবলেমটা সলভ করে দেওয়া যায়। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেইনটা আমরা চাইলে এই রেজিস্ট্যান্স ভ্যালুগুলি খুব ইজিলি চেঞ্জ করে ভ্যারি করতে পারি, এবং সেই গেইনটা একটা পজিটিভ গেইন দিবে, কারণ এটা দিয়ে আমরা কোনো নেগেটিভ গেইন পাবো না। এবং নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের যেহেতু আমরা জানি ওপ এর ইনপুট ইম্পিডেন্স হাই, আউটপুট ইম্পিডেন্স লো, সো এই সবগুলি প্রপার্টি এখানে অ্যাপ্লিকেবল। সো ইম্পিডেন্স ম্যাচ করার জন্য নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বেটার। ওকে, আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, তার মধ্যে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা দিয়ে আমরা আসলে তোমার সব টাইপের গেইন করা যাবে না। যেমন আমরা একটু আগে দেখলাম যে আমরা যদি এটা ইনপুটের ভ্যালুটাকে কমিয়ে আনতে চাই, সেটা আসলে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে করা যাবে না। ঠিক আছে? এবং অ্যাম্পলিফায়ারে তুমি ভ্যালুটা কি করবা, কতটা চেঞ্জ করতে, তো সেটার জন্য তোমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা প্রপারলি চেঞ্জ করতে হবে। দ্যাট মিনস আমরা আরআই এবং আরএফ এর ভ্যালু ওইভাবে চেঞ্জ করতে হবে যাতে আউটপুটটা রেজাল্ট যেরকম চাচ্ছি ওরকম আসে। এবং এখানে আরেকটা বড় লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে আমরা গেইন বা ইয়ে যতই অ্যাডজাস্ট করি, সেটা ভ্যালু যদি সামহাউ স্যাচুরেশন লেভেলের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আমরা ওই আউটপুটটাও আসলে আউটপুটে পাবো না। তো এগুলি হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এমনি বেসিক কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আর এর কিছু কমন অ্যাপ্লিকেশন আছে, তার অ্যাপ্লিকেশন গুলির মধ্যে যেটা হচ্ছে, যেমন যেহেতু এখানে আমাদের ইনপুট ইম্পিডেন্স অনেক হাই, তাই ইম্পিডেন্স ম্যাচ করার জন্য এই টাইপের সার্কিট ইউজ করা হয়। দেন এই টাইপের সার্কিট দিয়ে মাল্টিপল ক্যাসকেডিং সার্কিটে আইসোলেটেড করার জন্য ব্যবহার করা যেতে পারে। এবং যেহেতু এখানে আমরা ইজিলি গেইন জাস্ট রেজিস্ট্যান্স একটা ভ্যালু চেঞ্জ করলে গেইন অ্যাডজাস্ট করতে পারি, সো এটার মাধ্যমে আমরা খুব ইজিলি কোনো ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন পারপাসে এই অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে পারি, যেটা বিজিটি বা অন্য ইয়েতে ডিজাইন করতে গেলে অনেক বেশি প্রবলেমেটিক হবে।
সো এই বেসিক কথাগুলি কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমরা এর কিছু প্রবলেম দেখি। তা ফার্স্টে যে একটা প্রবলেম দেখবো সেটা হচ্ছে যে আমাদের এরকম একটা আউটপুট দেওয়া আছে, বলা হচ্ছে এটা একটা সিস্টেমের আউটপুট, যেটা হচ্ছে ইনপুটে 5 টাইমস হবে। তা আমরা দুইটা কেসের জন্য এই ভ্যালুটাকে ডিজাইন করব। প্রথমত হচ্ছে এই ইনপুটের জন্য আমরা এই ভ্যালুগুলো ডিজাইন করব, আর সেকেন্ড হচ্ছে এই পার্টিকুলার ইনপুটের জন্য আমরা এই ভ্যালুটা ডিজাইন করব। আচ্ছা, তা প্রথম কেসের জন্য যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে আমাদের এর জন্য যেহেতু বায়াসিং চেঞ্জ সেটা আলাদা একরকম হবে, এটার জন্য আবার বায়াসিং ডিফারেন্ট, সেটাও ডিফারেন্ট হবে। তা আমরা এই দুইটা ইনপুটের জন্য আমরা এই সেম সার্কিটের রেসপন্স দেখব। আর তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন এই টাইপের জিনিস সলভ করব, তা আমাদের কিছু জিনিস দেখাতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে সেটা ক্লিয়ার করে ডিজাইন দেখাতে হবে। এই ডিজাইন করার জন্য যে ক্যালকুলেশন সেটাও দেখাতে হবে। এই ইনপুটটা যদি ওই সার্কিটে অ্যাপ্লাই করি তার ইনপুট আউটপুট ওয়েভশেপ দেখতে কেমন হবে, এবং ফাইনালি তার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ কেমন হবে সেটাও দেখাতে হবে। তাহলে এই দুইটা ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখব। ওকে, তাহলে ফার্স্টে যেটা দেখি যে এই যে যদি আমাদের সিস্টেমের আউটপুট ইকুয়েশন হয়, তাহলে আমরা যদি ডিজাইন করতে চাই, তাহলে আমরা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ইকুয়েশনের সাথে যদি এটাকে কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেইন, আর এখানে গেইন হচ্ছে 5। তাহলে আমাদের এই সার্কিটের জন্য ক্লোজ লুপ গেইন হচ্ছে 5। সো RF বাই R এর রেশিও হচ্ছে 4। সো তোমরা এমন একটা রেজিস্ট্যান্স ধরতে পারো যেটা যদি আমরা এটার ভ্যালু ধরে নেই, তাহলে আমরা এইভাবে মাল্টিপ্লাই করে বের করতে পারি। তো সেখানে ক্ষেত্রে এখানে যে কোনো ভ্যালু রেজিস্ট্যান্স ধরলেই হবে। তবে মনে রাখতে হবে প্র্যাকটিক্যালি আমরা এই রেজিস্ট্যান্স গুলো, মানে আমাদের সার্কিটে কোনো ওপেম রিলেটেড সার্কিটে রেজিস্ট্যান্স গুলো যাতে 1 কিলো ওহমের নিচে জানি না হয়, সেটাই আমাদের জন্য ভালো। কারণ সামহাও যদি আমরা ইনপুট রেজিস্ট্যান্স মানে সরি ওপেম এর এই বিভিন্ন রেজিস্ট্যান্স ভ্যালু গুলো যদি কিলো ওহমের থেকে নিচে নামিয়ে দেই, তো সেই ক্ষেত্রে যেটা হবে যে আমরা জানি ওপেম এর আউটপুট রেজিস্ট্যান্স অনেক লো, এবং তখন এই ভ্যালুটা যত কমে আসবে তখন আউটপুটে ইম্পিডেন্স ম্যাচিং এ প্রবলেম হবে। অ্যাজ এ রেজাল্ট আমরা যেরকম আউটপুট চাচ্ছি ওরকম আউটপুট আসবে না। এটা কি বুঝতে পারলাম? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে ধরে নিলাম একটা 1K, তাহলে আরেকটা ক্যালকুলেট করতে 4K পেয়ে গেল। তো তুমি যেখানে চাইলে 1K 5K 10K যে কোনো কিছু ধরতে পারো। সিমিলার ভাবে আমরা অল্প ভ্যালু ধরতে পারতাম, বাট আমরা যেহেতু 1 কিলোর নিচে নিতে যাচ্ছি না, আমরা সবগুলো কিলো ওহম রেঞ্জে ধরবো। সো ফাইনালি আমরা এরকম একটা সার্কিট ড্র করলাম, প্যারামিটারস গুলি বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, আর আগেরটা হচ্ছে ক্যালকুলেশন ছিল। সো এখন এই ইনপুটের জন্য রেসপন্স কেমন হয় সেটা দেখতে যাচ্ছি। সো যখনই এরকম কোনো ইনপুট দেওয়া থাকবে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই টাইপের ইনপুট গুলি এরকম ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে তার ম্যাগনিটিউড, তার ফ্রিকোয়েন্সি, তার ফেজ শিফট কত সেগুলো বের করে নিব। খেয়াল করে দেখো, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ভিএম, তো এখানে ম্যাগনিটিউড কত হবে? একটু রেসপন্স করতে হবে, 3 তাহলে আমি বুঝতে পারবো না। 3। ওকে, তো এখানে দেখো ভ্যালু ভিতরে দেওয়া আছে এটা, এখানে কি কোনো ফেজ শিফটের কথা বলা আছে? প্লাস মাইনাস কোনো অ্যাঙ্গেল দেওয়া আছে? না স্যার। না তার মানে এখানে কোনো থিটার ভ্যালু নাই, তবে এখানে কোনো ফেজ শিফট নাই। তাহলে এখানে টুয়াইস পাই এফ টি এর ভ্যালু দেওয়া আছে কত? 100 পাই টি। তাহলে এখান থেকে এফ এর ভ্যালু কি বের করা যাবে? জি স্যার। কত আসছে তাহলে এফ এর ভ্যালু? 50। তাহলে আমরা যদি ফ্রিকোয়েন্সি জানি, যেহেতু আমাদের ওয়েভ শেপ ড্র করতে হবে, তাহলে আমাদের টাইম পিরিয়ড তো মেজার করে নিতে হবে, যাতে আমরা ওয়েভ শেপ যখন ড্র করব তখন তার টাইম স্কেলে তার ভ্যালু কত হবে সেটা জানি বসাতে পারি। এটা কি বুঝতে পারলাম? জি স্যার। ওকে, তাহলে স্যার টাইম, ফেস হ্যাঁ বলো। তখন কি হচ্ছে মানে স্যার হ্যাঁ একটু জোরে বল, আমি শিফট থাকলে তখন কি হতো গ্রাফটা? আচ্ছা, ফেজ শিফট থাকলে কি হবে? তো ফেজ শিফট থাকলে যেতে হবে, তাহলে আমরা ধরে নিব স্যার যে হ্যাঁ ওটাই বলছি, ফেজ শিফট থাকলে আমরা বলে নিব ধরো থিটার ভ্যালু কত সেটা বের করে নিব। ধরো সাপোজ থিটার ভ্যালু দেখলাম 90 ডিগ্রি, একটা এক্সাম্পল বলছি যে তুমি বলছো। তাহলে আমরা জানি যে একটা ফুল সাইকেল মানে কত ডিগ্রি? 360 360 ডিগ্রি। তা আমাদের এই পার্টিকুলার ওয়েভের জন্য 360 ডিগ্রি সমান কত টাইম হচ্ছে? বুঝতে পারছি কি এটা?
যেহেতু ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, তাহলে ইনভার্ট করে আমরা টাইম পিরিয়ড দেখতে পাচ্ছি কত? 20. তাহলে 90 ডিগ্রি ফেজ শিফটের জন্য কত সময় লাগবে? এটার প্রশ্ন বলতে পারছি। ঠিক আছে কি? এত জি মিলি, তাহলে কত পাবো আমরা? 5 মিলি। এখন যদি 5 মিলি মানে লিড করে বা ল্যাগ করে, সেটার উপরে বেস করে আমরা তাহলে ওই হিসাবে আহ, এটা যদি 20 হয় তাহলে এটা হবে কত? 5। তাহলে আমি এখান থেকে ড্র করব না এখান থেকে ড্র করব, সেটা ডিপেন্ড করবে ওই প্লাস মাইনাস এর উপর। বুঝতে পারছি কি এখন? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখান থেকে ইনফরমেশন গুলি পেলাম। তাহলে আমাদের সার্কিটটার আউটপুট ইকুয়েশন ছিল হচ্ছে ইনপুটের 5 টাইমস। দেখো তো এই ইকুয়েশনটা অলমোস্ট লিনিয়ার ইকুয়েশন না, এরকম না? এদের সাথে মিল আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটাও আমরা তো মাথায় রাখলাম। তার মানে সবসময় লিনিয়ার ভাবে এই 5 টাইমস হবে। তাহলে আমরা কি করলাম, যেহেতু ইনপুটে এখানে বলা আছে 3 ভোল্ট পিক ভ্যালু, 3 ভোল্ট পিক ভ্যালুর একটা সাইন ওয়েভ ড্র করলাম অ্যাপ্রক্সিমেট। এর টাইম পিরিয়ড তো 20, আমরা এখানে আর আলাদা করে আমি না দিয়ে আমি এর জন্য টি তে লিখে দিয়েছি, যে টি এর ভ্যালু তুমি লিখে দাও, তারপরে এই পর্যন্ত হচ্ছে 20। এখন এটা 5 টাইমস করতে হবে, কারণ যেহেতু আউটপুটটা ইনপুটে 5 টাইমস হবে, তাহলে 5 টাইমস করলে কত পেয়ে যাচ্ছে? 50. 15 এখানে ড্র করলাম। এখন কথা হচ্ছে সেটা কি বায়াসিং রেঞ্জের চেয়ে বেশি হয়ে যাচ্ছে না কম হচ্ছে? দেখো, Equal. কম হচ্ছে, Sir, equal. একই. ইকুয়াল হচ্ছে। হ্যাঁ, ইকুয়াল হলে প্রবলেম নেই। তাহলে আমরা যেরকম আছে ওইরকম ড্র করে দিলাম। বুঝতে পেরেছি কি? জি স্যার. আচ্ছা, আর যদি ইকুয়াল না হতো, যদি কম হতো, বা কম হলে কি প্রবলেম হতো? যদি এরকম হতো যে বায়াসিং আছে 18 ভোল্ট আর এখানে আসছে 15 ভোল্ট, তাহলে কি কোনো প্রবলেমের ইস্যু আছে? না স্যার. কিন্তু যদি উল্টাতে হতো, ইনপুট বেশি আসতেছে বায়াসিং এর থেকে, তাহলে প্রবলেম হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এটা কি ড্র করতে পারবা? বুঝতে পেরেছো কি? জি স্যার। জি স্যার। মানে ইনপুট গেল, এখন আসি আমরা এটা ট্রান্সফার কার্ভ ড্র করতে আসি। ট্রান্সফার কার্ভে যেটা হবে যে আমরা অ্যাজ ইউজুয়াল এখানে ইনপুট এখানে আউটপুট দিব। দেন আমরা এখানে দেখছি যেহেতু 5 টাইমস, তাহলে এর স্লোপটা হবে 5। এবং এখানে দেখো তো সি এর কোনো ভ্যালু আছে? মানে আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c। সি হচ্ছে কি, যে অরিজিন দিয়ে না গেলে সি এর একটা ভ্যালু থাকে। এখানে কোনো ডিসি ভ্যালু সাথে আছে? নাই। তা দেখো তো ভি ইন এর ভ্যালু যদি 0 বসে দিই আউটপুট কত হচ্ছে? 0. তাহলে এই যে 0 বসালে 0 পাচ্ছি। এখন ভি ইন এর ভ্যালু যদি 1 বসাতাম তাহলে কত পেতাম? 5. তাহলে কোথাও 1 বসালে এরকম 5 ভ্যালু পেতাম। তাহলে এখন 3 বসাচ্ছি, তাহলে কত পাবো? স্যার 15. 15। এখন এরপরে যদি ইনপুট বাড়াই, আউটপুট কি আর বাড়বে? না স্যার. কেন বাড়বে না? স্যাচুরেশন চলে যাবে. স্যাচুরেশন চলে গেছে। তাহলে ইনপুট তো এসি সিগন্যাল, +3 তেও যেমন যাবে, -3 তেও গেলেও কি হবে? সেম হবে না? জি স্যার। তাহলে আমরা এই যে দুইটা পয়েন্ট পেয়ে গেলাম, হ্যাঁ দুইটা পয়েন্ট স্কেল দিয়ে কানেক্ট করে দিতে পারবো না? এই পয়েন্ট দেখে, এবং দেখবো এটা অরিজিন দিয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার। তাহলে ট্রান্সফার গ্রাফটা কি বুঝতে পারলাম? জি স্যার। তোমাকে যদি ট্রান্সফার গ্রাফটা দেওয়া হতো তাহলে কি ইনপুট আউটপুট হিসেবে ড্র করা যেত? স্যার ইনপুটের ভোল্টেজ স্যার বাইসিং এর বেশি হলে কি হবে স্যার এটা একটু. হ্যাঁ, আমরা দেখবো। এর পরের প্রবলেম আমি রেখেছি এর জন্য, আমি নোটে এই জন্য ভেরিয়েশন গুলো দিয়ে দিয়েছি। এটা আগে আমাকে বলো, এই কাজটা দিলে কি তুমি এইটা আর এটা ড্র করতে পারবা? এখান জি থেকে স্যার. গেইনটা কত বোঝা যাচ্ছে? এই টাইপের যে কোনো কার্ভ থাকলে আমরা কি করব, এর স্লোপটা বের করে নিব। স্লোপ কি হবে? যে কোনো একটা পয়েন্টে তার পার্থক্য বের করব, ডিফারেন্স। দ্যাট মিন্স এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, তাহলে y এর ডিফারেন্স কে x এর ডিফারেন্সে ভাগ করলে স্লোপ পেয়ে যাবো না? জি স্যার। তাহলে স্লোপ যদি পেয়ে যাও তা সেটাই হচ্ছে আউট ইকুয়েশন। বুঝতে পেরেছি কি? কারণ এটার জন্য আমরা এই যে এই ইকুয়েশনটা ব্যবহার করি, এটা কি আমরা জানি? দেখো তো, জি স্যার. এই ইকুয়েশন দিয়ে আমরা যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে পারবো। দেন আমরা ওইটার হেল্প নিয়ে আমরা আউটপুট ইকুয়েশন বুঝে নেব। মানে ইকুয়েশন পেয়ে গেলে এগুলি ড্র করা, ডিজাইন করা যাবে না? জি স্যার. আচ্ছা, এখন আসি তাহলে, এটা বুঝতে পেরেছি। কোনো কোশ্চেন আছে এখানে?
বস এই তো পর্যন্ত যা যা দেখলাম, এখানে কি কোনো কোশ্চেন আছে? না স্যার। এটা পরেরটা চলে গেলাম। পরেরটা হচ্ছে যেটা তোমরা যে বলছিলাম ভেরিয়েশন, আমরা কি করলাম, ইনপুটটার ভ্যালু তো বাড়িয়ে দিলাম, বায়াসিং তো বাড়িয়ে দিয়েছি, বাট আউটপুটের ইকুয়েশনটা সেম ছিল, দ্যাট মিন্স 5 ইনপুট। তা খেয়াল করে দেখো, একে 5 গুণ যদি করি তাহলে কত হয়ে যাবে ইনপুটের ভ্যালু, না আউটপুট কত পাবো? স্যার 20। 20। বাট এখানে তো আমি 18 পর্যন্ত দেখবো, 20 হলে তাহলে কি হবে, যেইটুকু অংশখানে যে রিমাইনিং অংশটুকু থাকবে এটা কি হয়ে যাবে, বাদ চলে যাচ্ছে, ঠিক আছে? পজিটিভ দিকে বাদ চলে যাচ্ছে, নেগেটিভ দিকে বাদ চলে যাচ্ছে। বুঝতে পেরেছি কি তাহলে? জি স্যার। তাহলে আমাদের এরকম ইস্যু আসলে আমরা এই স্যাচুরেশনে কেটে ফেলবো। সো এই কার্ভটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, দেখো তো। ওকে, তাহলে এখন আসি হচ্ছে ট্রান্সফার কার্ভে। ট্রান্সফার কার্ভে খেয়াল করে দেখো, সেম জিনিস, যেহেতু ট্রান্সফার কার্ভ একই সিস্টেমকে রিপ্রেজেন্ট করছে, একই সিস্টেমে রিপ্রেজেন্ট করলে আমরা তাহলে কি করবো, এখানে ইকুয়েশনটা তো সেম, বাট একটু পার্থক্য হচ্ছে কেন, যেহেতু আমাদের এখানে বায়াসিংটা আমরা চেঞ্জ করে দিয়েছি। বায়াসিং চেঞ্জ করে দেওয়ার জন্য পার্থক্য হবে। আগে দেখো 3 তে গিয়ে স্যাচুরেটেড হয়ে যাচ্ছিল, এখন কি 3 তে গিয়ে স্যাচুরেটেড হচ্ছে না, কততে হচ্ছে? 3.6। 3.6 এ গিয়ে হচ্ছে, কারণ কি 3.6 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 18 হচ্ছে। এই জন্য আমরা কোন পজিশনে গিয়ে স্যাচুরেশন হচ্ছে সেই পয়েন্টটাকে মার্ক করব, এখানে পয়েন্টটা মার্ক করবো। দেখো আমি কিন্তু জন্য কিন্তু 4 -4 রেঞ্জটাও দিয়েছি, কেন দিয়েছি, কারণ আমাদের ইনপুট ছিল 4, বাট 4 এর সময় গিয়ে আমরা কি 4 এর করসপন্ডিং ভ্যালু 20 পাবো না 18ই পাবো? স্যার 18 পাবো। এই জন্য আমরা 4টাও দেখিয়েছি, যাতে ওই ইনপুটটা যেহেতু 4 পর্যন্ত দেওয়া ছিল, যাতে ওই সময় সেম ভ্যালু থাকে। তো এই কার্ভটা কি বুঝতে পারলাম? জি তার এখানে কোনো কোশ্চেন আছে আর? ওকে, তাহলে যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো এরকম যদি কার্ভ আসে বা প্রবলেম, তাহলে কি করা যাবে? জি স্যার। ওকে, এরপরে যেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইস, যেহেতু এটা একটা নেগেটিভ ফিডব্যাক, এরও একটা ফিডব্যাকের জন্য এর ইনপুট ইম্পিডেন্স আউটপুট ইম্পিডেন্স এর ভেরিয়েশন হয়। এটা জাস্ট আমরা তো মনে রাখবো, ম্যাথ করার সময় আমাদের ফর্মুলা গুলি রাখবে, যে আমরা যেহেতু এটা ভোল্টেজ টাইপের অ্যাম্পলিফিকেশন হচ্ছে, তা এই সার্কিটের জন্য ইনপুট রেজিস্ট্যান্স যদি ফিডব্যাক হওয়ার পরে যে এফেক্ট হবে, সেটা হচ্ছে আমাদের ওপেম এর যে ইনপুট রেজিস্ট্যান্স আছে, ওই ইনপুট রেজিস্ট্যান্স আগে যেটা ছিল সেটা যদি জেড আই হয়, অথবা ইনপুট রেজিস্ট্যান্স যদি মনে করো সেটা যদি আর ওয়াই আই হয়, তাহলে ফিডব্যাক হওয়ার পরে সেটার ভ্যালু হয়ে যাবে জেড আই এফ অথবা এই আর আই এফ। সেটা বের করার ফর্মুলা কি, এ ওয়ান প্লাস বিটা এ ও এল। এ ও এল মানে কি, ওপেন লুপ গেইন। আর বিটা কি, বিটা হচ্ছে কতটুক ভ্যালু সে আউটপুট থেকে ইনপুটের দিকে নিয়ে আসছে, সেটা হচ্ছে এই রেশিও দিয়ে বের করা যায়, ঠিক আছে? এই রেশিও দিয়ে কিভাবে বের করা যায়, এটাও করা যায়, আমি এটা একটু এক্সপ্লেন করে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, আমাদের এখানে ফিডব্যাকটা কি ছিল, পজিটিভ ফিডব্যাক ছিল না নেগেটিভ ফিডব্যাক ছিল? স্যার। নেগেটিভ। নেগেটিভ ফিডব্যাক ছিল না? আচ্ছা, নেগেটিভ ফিডব্যাক মানে কি, এই পজিশনে যে ভোল্টেজটা আছে এটাই ফিডব্যাক ভোল্টেজ না? জি স্যার। আর এখানে কি ভোল্টেজ দিচ্ছিল আউটপুট, এটা হচ্ছে কি আর এফ, এটা হচ্ছে আর আই। তাহলে আমি যদি ভিএফ টা বের করতে চাই ভি নট এর রেসপেক্টে, তাহলে কি ভোল্টেজ ডিভাইডার করে কি বের করা যায়, দেখো তো। এর একটা যে ড্রপ হবে সেটাই ওখানকার ভোল্টেজ, করা যায় এটা? জি স্যার। তাহলে আমরা কি এর আগে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার সময় পড়েছি না, বিটা সমান কি ভিএফ বাই ভি নট, করেছি এটা? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে জি এটা কি স্যার। আছে? দেখো তো, আর আই বাই আর আই প্লাস কি আর এফ, এই জিনিসটাই না? জি স্যার। এখন আমরা যদি উপরে নিচে আর আই দিয়ে ডিভাইড করে দিই, তাহলে উপরে আসবে কত, 1, আর নিচে কত হবে দেখো তো, 1 প্লাস আর এফ বাই আর আই হচ্ছে না? এই যে এই ইকুয়েশনটা তো বলছি, এটা কি আসে? স্যার। জি স্যার।
ওয়ান প্লাস আর এফ আর আই কে আমরা একটু আগে দেখেছিলাম না, ক্লোজ লুপ গেইন বলেছিলাম নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য। জি স্যার ক্লোজ। তাহলে দেখো আমরা আসলে এটা দিয়েও যেমন বের করতে পারি, আমরা যদি ক্লোজ লুপ গেইন জানি আর ওপেন লুপ গেইন তো আমরা জানি 2 লাখ, তার মানে কোন একটা সার্কিটে যদি ক্লোজ লুপ গেইন জানি আর ইনপুট রেজিস্ট্যান্স জানি, তাহলে আমরা তার ফিডব্যাক হওয়ার পরে কি এফেক্ট হবে সেটা বের করে ফেলতে পারবো। এটা কি বুঝতে পারলাম? জি স্যার। ওকে, সিমিলার ভাবে আউটপুট রেজিস্ট্যান্সের তো আছে, সেটার ইকুয়েশন হচ্ছে যে এরকম। তো এইখানে আমরা যদি বিটার ওই ভ্যালুটা বসিয়ে দেই যে 1/R ESA, তাহলে এটাকেও রিঅ্যারেঞ্জ করে লেখা যায়। তো সেটা দেখতে হবে যে এরকম, ঠিক আছে? সো আমরা এইভাবেও আউটপুট রেজিস্ট্যান্স মেজার করতে পারি। আমাদের এই জাস্ট ফর্মুলা গুলো জানলে আমরা যে কোনো ইনপুট রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্স যদি জানা থাকে পার্টিকুলার নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য, তাহলে এই যে নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করার পরে তার ইনপুট আউটপুট রেজিস্ট্যান্সে কতটুকু চেঞ্জ হলো সেটা আমরা মেজার করতে পারি। সো এইটা আমার মনে হয় তোমরা জাস্ট একটু দেখে নেওয়ার পরে এই রিলেটেড বিভিন্ন জায়গায় আমরা ইউজ করে ভ্যালুগুলি মেজার করতে পারি, ঠিক আছে? ওকে, পরে যে টপিকটা আমরা দেখব সেটার নাম হচ্ছে ভোল্টেজ ফলোয়ার সার্কিট। ভোল্টেজ ফলোয়ার বেসিক্যালি হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারই, বাট তার যদি স্পেশাল কেস যেটা আমরা একটু আগে বলছিলাম যে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মিনিমাম গেইন কত করা যায়? স্যার 1 ওয়ান। 1 করা যায়। তাহলে এই যে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যার গেইন 1, তাকেই বলা হয় হচ্ছে ভোল্টেজ ফলোয়ার সার্কিট অথবা ইউনিটি গেইন বাফার। ওকে, ভোল্টেজ ফলোয়ার মানে কি? যে সার্কিটটার আউটপুট হচ্ছে ডাইরেক্টলি ইনপুটের সাথে রিলেটেড, তার মানে ইনপুট, সরি এখানে প্লাস মাইনাস আর দেওয়ারই দরকার নেই, তাহলে কনফিউশন বাড়বে। যে এমন একটা সার্কিট যেখানে তুমি ইনপুট যা দিচ্ছ আউটপুট হুবহু সেম পাচ্ছ, বাট তুমি একটা ওপেন দিয়ে পাস করাচ্ছ। তাহলে এর গেইন কত দেখো তো, আউটপুট ইনপুট করলে কত 1 পাবো? এই সার্কিটের জন্য গেইন হচ্ছে 1, যেহেতু 1 আর একই জিনিসকে সে আউটপুটে ফ্লো মানে পাস করে দিচ্ছে, সেজন্য এটাকে বলা হয় ভোল্টেজ ফলোয়ার অথবা ইউনিটি গেইন বাফার। বুঝতে পেরেছি কি? তাহলে এই জিনিসটা কিভাবে অ্যাচিভ করা যায়? তা আমরা জানি যে আমাদের নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের এরকম দুইটা কনফিগারেশন ছিল, দ্যাট মিন্স দুইটা রেজিস্ট্যান্স ছিল, এটা ছিল আর এফ, এটা হচ্ছে আর আই। তাহলে খেয়াল করে দেখো আমার ইকুয়েশনটা কেমন ছিল, 1 প্লাস আর এফ বাই আর আই ইন্টু ভি আই। তাহলে এখানে গেইন 1 করা যায় কিভাবে? হয় আর এফ এর ভ্যালু কত করে দিব, 0 হয় আর এফ কে দেখো 0 করে দিব, তাহলে আমি এটা ভ্যালু গেইনটা 1 হয়ে যাবে। অ্যানাদার ওয়ে হচ্ছে আমি আর আই টাকে যদি ইনফিনিটি করে দিই, মানে এখানে যে ইনপুট রেজিস্ট্যান্স ছিল সেটাকে যদি খুলে ফেলি, দুইটা ওয়েতেই তুমি এই কাজটা করতে পারো। বাট তাহলে আমার একটা করলাম আরেকটা রেজিস্ট্যান্স এখানে রেখে দিলাম, অথবা এই রেজিস্ট্যান্সটাকে শর্ট করে দিলাম আর এখানে আবার রেজিস্ট্যান্স রেখে দিলাম, তাহলে কি আর কোনো মিনিং থাকবে? মানে ওই জায়গাতে রাখার তো কোনো সিগনিফিকেন্ট বেনিফিট নেই, আছে? না স্যার। এই জন্য এই রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে আর এইটা শর্ট করে দেওয়া হচ্ছে, মানে দুইটা একসাথে অ্যাপ্লাই করা হচ্ছে। যদি আমরা এই জিনিস করি তাহলে এরকম একটা সার্কিট হচ্ছে, এটাকে বলা হয় ভোল্টেজ ফলোয়ার অথবা বাফার সার্কিট। আর এ কিভাবে কাজ করছে? আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে আমরা এই নন ইনভার্টিং টার্মিনাল ইনপুট দিচ্ছি, ওপেম কি কোনো কারেন্ট ড্র করে? না হ্যাঁ, না স্যার। না কেন করে না? ইনপুট রেজিস্ট্যান্স হাই হবে। আচ্ছা, তাহলে এখানে যদি কারেন্ট ড্র না করে তাহলে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করছে না। বাট আমরা জানি এই পয়েন্ট আর এই পয়েন্টে কি শর্ট কিভাবে শর্ট? ভার্চুয়ালি শর্ট। ভার্চুয়াল তাহলে এইখানে যে ভার্চুয়াল শর্ট মানে কি, এই পয়েন্টে ভোল্টেজ কত এখন আমাদের? ভিআই। তাহলে ভার্চুয়াল শর্ট হওয়ার জন্য এই জায়গায় ভোল্টেজও কত হতে হবে তাহলে? পিআই দেখো তো এই জায়গায় তো তুমি তার দিয়েই শর্ট, মানে ওই জায়গায় ভার্চুয়াল শর্ট চলে, আর এখানে তুমি অ্যাকচুয়ালি এই জায়গাটা শর্ট করে রেখেছো তার দিয়ে। তাহলে এখানে দিয়ে যদি তার দিয়ে শর্ট হয় তাহলে এই জায়গায় গিয়ে কত ভোল্টেজ পাবো এখন আমরা? পিআই ভিআই। তাহলে বুঝতে পেরেছো ভোল্টেজ ফলোয়ার কিভাবে কাজ করছে? জি স্যার। তাহলে এখন আমাকে বলো এই ডিভাইসটা যেটা যাই ইনপুট দিচ্ছি তাই আউটপুটে পাচ্ছি, তো এটা কেন ব্যবহার করবো? সলিউশন কেন ব্যবহার করবো? সার্কিট আইসোলেশন ইউজ করি স্যার। বুঝিনি, একটু জোরে বলো।
সার্কিট আইসোলেশন ইউজ করছে ইম্পিডেন্স হাই সার্কিট আইসোলেশনের জন্য সলভ আর কোন অ্যাপ্লিকেশন? ওকে, আমি তো একটু শর্টকাটে সবগুলো অনেকগুলি বলা আছে। যেমন আমরা জানি যে ওপেম এ কি আছে, কারেন্ট মানে যদি আমরা সিরিয়ালি দেখি, বা আমি এখান থেকে কিছু জিনিস বলে দিই র্যান্ডমলি, যে ওপেম এর একটা বড় প্রপার্টি কি, ইনপুট ইম্পিডেন্স হাই, আউটপুট ইম্পিডেন্স কি লো। যেসব ডিভাইসে লোডিং ইফেক্ট হবে, মানে সেই সব ডিভাইসে আমরা কি করব, ওপেম দিয়ে এভাবে আইসোলেট করে নিতে পারি না? যেমন ধরো আমাদের কোনো একটা সোর্স আছে, সোর্সের ধরো ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি, তাহলে আমরা যদি লোডে এটা কানেক্ট করে দিই, বা আমাদের লোডটা যদি খুবই কম রেজিস্ট্যান্সের সাথে লোড হয়, তাহলে কি সে পুরো একটা ভোল্টেজ পাবে? না স্যার। মানে আমি ডায়াগ্রাম দেখে দেখে মনে হয় তাহলে বুঝতে পারবে। মানে আমাদের যদি এমন হয় যে আমাদের একটা সোর্স আছে, বাট এই সোর্সে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, তুলনামূলক এই ভ্যালুটা অনেক বড়, আর এটা হচ্ছে লোডটা অনেক কম 10 ওহমের, সোর্সও যদি 10 ওহমের হয়, এখানে 10 ভোল্ট দিলে কি 10 ভোল্ট পাবে? না তাহলে আমরা যদি ওপেম দিয়ে ইউজ করি, ওপেম তো কি হয়, এখানে 10 ভোল্ট দিলে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করে? না তাহলে এই জায়গা দিয়ে তো আবার শর্ট, এরকম না? জি স্যার। তাহলে দেখো তো আউটপুটে কত ভোল্টেজ পাবো তাহলে এই জায়গায়, যদি এরকম থেকে শর্ট থাকে, এখানে কত ভোল্টেজ আসবে? তাহলে যে ভোল্টেজটা তুমি এখানে দিচ্ছ ওই ভোল্টেজটা এখানে পাচ্ছি না, সেম ভোল্টেজটা এখানে চলে যাচ্ছে, তাহলে আউটপুট কত ভোল্টেজ পাচ্ছে? 10 ঠিক আছে। তারপরে এটা ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য করা যেতে পারে, দেন ট্রান্সমিশনে গেইন অ্যাডজাস্টের জন্য করা যেতে পারে, তোমরা যেটা বললো যে আইসোলেশন বা যেটা ছিল সেটার জন্য করা যেতে পারে। সার্কিটটার যদি এমন হয় যে খুব সেনসিটিভ হয়, যেটা খুবই অল্প কারেন্টে চলে, যদি আমি মেইন সাপ্লাইয়ের সাথে ডাইরেক্ট কানেক্ট করে দিই, তা আমাদের সাপ্লাই যদি আনস্টেবল কিছু হয়, যে কোনো সব ফ্ল্যাকচুয়েট করে বেশি কারেন্ট চলে আসতে পারে, তখন কি এই ডিভাইসটা ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা যদি ওপেম দিয়ে করি, ওপেম এর তো আউটপুট কারেন্ট লিমিটেড, সে কি এর থেকে বেশি কারেন্ট আউটপুট থেকে দিতে পারবে? পারবে না। তাহলে ডিভাইস কি কখনো বেশি কারেন্ট এসে ড্যামেজ হবে? সো এরকম অনেকগুলি ইয়ার এফেক্ট আছে, এগুলোর স্যার উপর এটা একটু আরেকবার বলবেন কোনটা বলো? স্যার ড্যামেজের যে ড্যামেজটা কেন বলছি যে যদি আমি সোর্স ডাইরেক্টলি কানেক্ট করি, ধরো আমাদের এখান থেকে একটা সোর্স নিয়ে আমি ডাইরেক্টলি লোডে বসিয়ে দিলাম, আমাদের জানি যে আমাদের সিস্টেমে পাওয়ার অনেক কিছুকে আনস্টেবল, অনেক বেশি, অনেক সময় কি বেশি কারেন্ট ফ্লো করে বা হাই ভোল্টেজ চলে আসে না? তাহলে তখন এই যদি আমি খুব একটা দামি সফিস্টিকেটেড যদি ডিভাইসে এই লোড সাপ্লাই দিয়ে দেই ডাইরেক্টলি, তাহলে কি হবে, এই যে কারেন্টের ফ্ল্যাকচুয়েশন বা ইনিশিয়ালি যে সার্জ কারেন্ট আসে যদি, সেটার জন্য কি হবে, ডিভাইসটা নষ্ট হয়ে যাবে না? তা আমরা যদি ওপেন দিয়ে দেই, কোনো কারণে যদি ইনপুট অনেক বেশি কারেন্ট চলে আসে, তাহলে সেটা কি হবে, ওপেন এ তো কারেন্ট ড্র করে না, বা এই কারেন্টটা তো লোডেও যাচ্ছে না, সেক্ষেত্রে কি লোডটা তুমি টোটালি ওই সাপ্লাই থেকে প্রোটেক্ট করা যাচ্ছে না? আর সামহাও যদি কোনো কারণে অনেক বেশি কারেন্ট চলে আসে, সেক্ষেত্রে লোডে আর ইফেক্ট হবে না, ওপেনটা ড্যামেজ হয়ে গিয়ে ফিউজের মতো কাজ করবে। বুঝতে পেরেছি? জি স্যার স্যার স্টেবিলাইজার করতে কি স্যার এই পাওয়ার সার্কিট ইউজ করা হয়? হ্যাঁ বলো। স্যার স্টেবিলাইজার ইউজ করা তুমি বায়াসিং সেট করে দিলে, অনেক বেশি যদি বেশি ভোল্টেজ আছে, ওপেন কি তার থেকে বেশি ভোল্টেজ দিতে পারবে? এই যে আমরা শর্ট বলছি, বাট ওপেমে কি ইনপুটটা যদি 20 ভোল্ট দিই আর বায়াসিং যদি 15 ভোল্টে সেট করে দিই, বাফার কি 20 ভোল্ট আউটপুটে দিবে? না এই যে এটার কথাই বলছি। প্লাস হচ্ছে ওপেম ইনপুটটা যদি সোর্স যেটা দিচ্ছ তুমি, ওয়্যার বা অন্য জায়গায় তো কোনো ভোল্টেজ লস হচ্ছে না, ওটাতে তো আউটপুটে যাচ্ছে। বুঝতে পেরেছি কি? আচ্ছা, এগুলি ছিল অ্যাডভান্টেজ, যেগুলো নিয়ে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে। আর কিছু রিয়েল অ্যাপ্লিকেশন ইউজ হয়, যেমন স্যাম্পল এন্ড হোল্ড টাইপের সার্কিট আছে, এটা ডিজিটাল লজিক সার্কিট গুলিতে ইউজ হয়। এখানে এই বাফার সার্কিট অ্যাপ্লিকেশন আছে। বাফার সার্কিট গুলিতে ডিফারেন্ট লজিক্যাল সার্কিট, যেখানে তুমি লজিক লেভেলকে স্টেবল করতে হয় বা এরকমই, সেখানে ইউজ আছে। অ্যাক্টিভ ফিল্টার এলিমেন্ট গুলিতে বাফার সার্কিটের ইউজ আছে। তারপরে বিভিন্ন ট্রান্সডিউসার প্লাস ব্রিজ রেকটিফায়ার সার্কিট গুলোতে এই টাইপের বাফার সার্কিট ইউজ করা যেতে পারে। এবং এর একটা বড় অ্যাপ্লিকেশন আছে, যেটা তোমাদের এই কোর্সেই তোমরা পড়ো, সেটা হচ্ছে তোমরা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার পড়েছো না?
মেজারমেন্ট জি স্যার জি স্যার ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার স্ট্রাকচারে দেখেছো বাফার সার্কিট আছে যে স্যার কয়টা বাফার আছে? একটা ছিল। একটা ছিল, এই যে তোমরা তাহলে ভালো করে পড়োনি। আচ্ছা, ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার তো জানো কোন একটা সার্কিটের ইমপ্রুভমেন্ট জি স্যার। কোন সার্কিটের? স্যার ওই ডিফারেন্ট বেসিক ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার এরকম একটা অ্যাম্পলিফায়ার আছে না, দেখেছো? জি স্যার, হ্যাঁ স্যার। আমি একেই দেখাচ্ছি, দেখো তাহলে কনফিউশন ক্লিয়ার হবে। দেখেছো এরকম বলা হয়েছিল ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারে যেহেতু ইনপুট রেজিস্ট্যান্স ইফেক্টটা কমে যায়, তাহলে এই জন্য ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার করা হয়েছে। কিভাবে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার করা হয়েছে? এইভাবে করা হয়েছে। এখান থেকে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেখানে এই জায়গা থেকে এখানে আর এই জায়গা থেকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এটাকে ভেরিয়েবল রেজিস্ট্যান্স বলা হয়েছে। ঠিক আছে কি? দেখো খেয়াল করে, এটা প্লাস টার্মিনাল আর এটা মাইনাস মাইনাস টার্মিনাল তো এখানে গেছে। এরকম কিছু ছিল। এই যে দেখো এখানে যে দুইটা, এই দুইটা হচ্ছে বাফার। কেন? ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার যদি ইনপুট ইম্পিডেন্স লো, বাফার ইউজ করলে এখানে আর ইনপুট ইম্পিডেন্সের ইফেক্টটা দূর হয়ে যাবে। বুঝতে পেরেছি? এইভাবে আসলে আমরা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার বা প্লাস বিভিন্ন জায়গায় এই বাফারের অ্যাপ্লিকেশন আছে। কারণ তাছাড়া একটা ডিভাইস তুমি কেন ব্যবহার করবে যেখানে যাই ইনপুট দিচ্ছ তাই আউটপুট পাচ্ছ? তাহলে এটা তো তার দিয়ে শর্ট করে দেওয়ার মতো না। তা আমি তার দিয়ে শর্ট করে ডাইরেক্টলি না দিয়ে কেন মাঝে একটা আবার ওপেম ইউজ করছি? এখন ওপেমের যে আমি ধরলাম যে 10 টাকাই যদি হয়, তাহলে 10 টাকা কেন এক্সট্রা তুমি খরচ করবে যদি তার দিয়ে শর্ট করলে একই কাজ হয়? বুঝতে পেরেছি? এই কারণে আমরা তার দিয়ে না করে ওপেম দিয়ে ইউজ করি, যেখানে আমাদের ইলেকট্রনিক ডিভাইস গুলি বিভিন্ন প্রবলেম প্লাস প্রোটেকশনের জন্য দরকার পড়ে। তো এইটুক পর্যন্ত কি বুঝতে পেরেছি? কোনো জি, কোশ্চেন আছে? এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমাদের পরীক্ষা কেমন হয়েছিল? তো আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি। স্যার দিয়েছি। হ্যাঁ, পারা গেছে? জি স্যার। কঠিন ছিল বেশি? কোশ্চেনটা স্যার তো একটু টাইম লাগছে স্যার। বুঝতে স্যার একটু দেরি হয়ে গিয়েছিল স্যার, টাইম লেগে গিয়েছে। শুনতে পারছি না, একটু আবার বলো প্লিজ। ছিল বুঝতে দেরি হয়ে গিয়েছিল স্যার, টাইম বেশি লেগে গিয়েছিল। কোশ্চেনটা, হ্যাঁ কোশ্চেনটা একটাই প্রবলেম ছিল অনেক বড়, সেটা হচ্ছে যে কোশ্চেনটাতে অনেক বেশি ইনফরমেশন ছিল, জি স্যার যেটা আসলে সবার জন্য দরকার নেই। ঠিক আছে? এই যে দেখো এটা টেবিল আকারে ডাটা ছিল অনেকগুলি, কিন্তু এখানে কিছু ডাটা এক্সট্রা দেওয়া আছে যেটা শুধু ওর যেটা লাগবে, পার্টিকুলার যে পার্সনের যেটা লাগবে ও শুধু ওই ডাটাটা নিয়ে কাজ করবে। সো এখানে কোনো কিছু জানার আছে বলো, তাহলে আমি ওটা এক্সপ্লেন করে দিব। আর আমি স্যার অ্যাটেন্ডেন্সটা অন করে দিয়েছি, তোমরা অ্যাটেন্ডেন্সটা দাও। আর কেউ যদি এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকে সেটা বলো, আমি তাহলে সলভ করে দেবো। স্যার এখানে হচ্ছে কি 3 নাম্বার সার্কিটটা স্যার আমি যখন এঁকেছিলাম আর কি স্যার, আমার হ্যাঁ ওখানে স্যার আমার জন্য যেটা ছিল হচ্ছে আরবি ইকুয়াল টু, হ্যাঁ স্যার, আর এখানে স্যার 3 হ্যাঁ নাম্বার স্যার কোশ্চেন স্যার সেটা হচ্ছে কি, হ্যাঁ বল, হ্যাঁ আমি স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তাহলে আমি কোশ্চেনটাকে অন করে দেখে তারপরে জি স্যার, বলছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলো, হ্যাঁ 3 নাম্বার কোশ্চেনটাতে বলো কি সমস্যা? স্যার 3 নাম্বার কোশ্চেনের সমস্যা না স্যার, আমি হচ্ছে কি সার্কিটটা এঁকেছিলাম কিন্তু স্যার ইনপুটের হ্যাঁ সময় স্যার আমারটা হচ্ছে আরবি ইকুয়াল টু 2k ওটার জন্য ছিল। আচ্ছা, স্যার আরবি ইনপুটে আমি Q1 বিজিটি এর জন্য স্যার আমি হচ্ছে গিয়ে ভুলে RF1 টাকে বাদ দিয়ে দিয়েছি স্যার, মানে ওটা দিতে ভুলে গেছি স্যার, এটার জন্য তোমার ছিল মার্কস হচ্ছে, কাটা যাবে কিরকম? আরবি ইকুয়াল টু 2k যখন ছিল স্যার, আচ্ছা তোমার এটা আমার এটা এটা আছে 169। লাস্ট লাস্ট রোল জি কত স্যার, তোমার? 9 না? তার মানে জি স্যার, এইটা জি বাদ স্যার। তুমি কি করেছো, এটাকে শর্ট করে দিয়েছো? না না স্যার আরসি, না স্যার আরএফটাকে আমি দিতে ভুলে গিয়েছি স্যার ইনপুট Q1 এর সাথে স্যার, সিরিজ মানে এটা, হবে স্যার আরবি এর সাথে। এটাকে পুরো বাদ জি দিয়ে স্যার। শর্ট ধরেছো নাকি এখানে কিছু নাই এটা ধরেছো? স্যার ওটা আমি, না স্যার ওটা ওখানে আমি ভুলে স্যার দিতে ভুলেই গেছি স্যার, RF1 টা স্যার, এটার জন্য মার্কস কত কাটা? মানে আমি জানতে চাচ্ছি যে এটা কি শর্ট করে দিয়েছো না
এখানে কোনো মানে এই ব্রাঞ্চটাই নাই করে দিয়েছো। স্যার আমি হচ্ছে ব্রাঞ্চটা দেখাই নেই স্যার, মানে স্যার আমি তো বুঝতে পারতেছি যে থাকবে স্যার, এটা RF1 স্যার দেখাই নেই। তাহলে এটা যদি না থাকে তাহলে তুমি এই ফিডব্যাকটা কোনটা কিভাবে বলেছো সেটা আমি জানতে চাচ্ছি। স্যার এটা হচ্ছে RF1 দিয়ে RB হয়ে ফিডব্যাক হচ্ছে ভোল্টেজ সিরিজ। এখান থেকে দিয়েছো ভোল্টেজ সিরিজ, বাট তুমি তো ড্র করার সময় যদি ভোল্টেজ সিরিজ না দাও তাহলে আমি কিভাবে বুঝবো? মানে এটা তো একটা ইম্পর্টেন্ট, মানে হ্যাঁ কিছু মার্কস তো কাটা যাবে, বাট কত যাবে সেটা এখন না দেখে আমি বলতে পারছি না। যেহেতু এটাই ফিডব্যাকের মেন এলিমেন্ট না, এটা কি কোন পাশে ইনপুট সাইডে ড্র করনি নাকি দুই পাশেই ড্র করনি? তুমি কি আমার কোশ্চেনটা বুঝতে পেরেছো? বলছি যে ইনপুট সাইডে ড্র করনি নাকি ইনপুট আউটপুট দুই পাশেই বাদ দিয়ে দিয়েছো? স্যার শুধু ইনপুট সাইডে ড্রপ করি। আচ্ছা, তাহলে কিছু মার্কস কাটা যাবে, অল্প কিছু। জি স্যার ঠিক আছে। স্যার কারেন্ট সিরিজের জন্য স্যার স্যার ইকুইভ্যালেন্ট সার্কিট লিখে দেবেন স্যার। বুঝিনি। স্যার কারেন্ট সিরিজের জন্য স্যার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কারেন্ট সিরিজের জন্য ইকুইভ্যালেন্স সার্কিট এঁকে দিতে হবে। কোনটা ছিল তোমার রোল? জি 0 ঠিক আছে। হ্যাঁ, 0। জি স্যার। আচ্ছা, তা তোমার জন্য কোনটা ভ্যালু আছে? আর এর ভ্যালু আছে, বাকিগুলি ভ্যালু কি? ইনফিনিটি। তার মানে ইনফিনিটি মানে কি, ওপেন না শর্ট? স্যার ওপেন। ওপেন। তাহলে এই দেখো এই জায়গায় যদি ওপেন হয়ে যায় এগুলি, তাহলে এই রেজিস্ট্যান্স থেকে কাজ করবে আর এটা ওপেন হয়ে যাবে, তার মানে এই ব্রাঞ্চটা নাই। দেখো, দেখতে পাচ্ছ জি এখন? স্যার। জি স্যার। এইসব ব্রাঞ্চ নাই, তোমার জন্য এই একটাই ব্রাঞ্চ আছে, এই যে এটা। তো এখন তো আঁকা খুবই সিম্পল, একে দিতে হবে। স্যার এই যে স্যার RE21 RE22 এটা স্যার সিরিজে হবে না স্যার? এই দুইটা সিরিজে হবে, হ্যাঁ। আর স্যার RE11 আর RE12 আমি স্যার? ইনপুট সাইড থেকে ড্র করে দিই, যেহেতু তুমি জানতে চাইছো, তো আমি অল্প একটু করে দিচ্ছি। ফার্স্টে সোর্স, ঠিক আছে। দেন এই যে R1 আর R2 হচ্ছে প্যারালাল, ইনপুট সাইডে আর কিছু নাই। দেন কি হবে, এখানে মডেলে আসবে, ঠিক আছে। মডেলের নিচে দেখো এই দুইজন হচ্ছে কি, সিরিজে। স্যার সিরিজ। এরা শুধু সিরিজ না, এদের সাথে আবার প্যারালাল ব্রাঞ্চও আছে। তার মানে তোমার এখান থেকে ড্র করার সময় এখানে একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স দিতে হবে। এই দুইটা হচ্ছে ওই RE11 আর RE12, ঠিক আছে। আর জি স্যার। প্যারালাল ব্রাঞ্চ কি গেছে দেখো, আর এ হয়ে এই জায়গায় আসছে, এই জায়গায় হয়ে উপরে যাবে না নিচে যেতে পারবে শুধু? স্যার নিচে। নিচে। তাহলে এই দুইটা হবে, একটা হবে আর এ আর একটা হবে তাহলে RE22। দেন আবার এইভাবে কন্টিনিউ করবা, ঠিক আছে, বুঝতে পেরেছি? জি স্যার। আর ফিডব্যাক যখন হবে তখন যেতে হবে এইটার সাথে এই তিনটার সিরিজ প্যারালাল আসবে, বুঝতে পেরেছি কি এবার? মানে আউটপুট সাইডে। জি স্যার। ওকে, বলো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার RD10K হলে কি তাহলে কি এটা কোনো ফিডব্যাক অ্যাম্পলিফায়ারই হবে না? আচ্ছা, এই সার্কিটটাতে যদি ওটা হয় তাহলে কোনো ফিডব্যাক অ্যাম্পলিফায়ার হবে না। তাহলে কি স্যার এটার জন্য সার্কিট আঁকার দরকার ছিল? হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সার্কিট তো আছে, তুমি ও আচ্ছা, ইকুইভ্যালেন্ট জি সার্কিটটা ড্র স্যার। করবা, কিন্তু তুমি ফিডব্যাক না, কারণ তুমি যেহেতু এগুলি কোনোটাই নাই, তা আসলে ফিডব্যাক জি না, স্যার। কিন্তু সার্কিটটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা তুমি ড্র করবে, ওকে স্যার। এবং সেটা শুধু ইকুইভ্যালেন্টই হবে, মানে এখানে কমন বলে আর কিছু থাকবে না। যেটা ইনপুটে ওটা ইনপুটেই থাকবে, যেটা আউটপুটে আউটপুটে থাকবে, বুঝতে পেরেছো? জি স্যার। আর কোনো কোশ্চেন? অ্যাটেন্ডেন্স দিয়েছো তোমরা? স্যার স্যার দিচ্ছি স্যার। ফাইনালে কি স্যার এখান থেকে অ্যাকসেপ্ট থাকবে না পুরো স্যার, যদি পুরো ক্লাসে আউটপুট গেইন বের করতে হ্যাঁ, বা যদি তোমাদের ইয়ে দিয়ে হয় তাহলে সেক্ষেত্রে ফুল একটা এরকম বড় অঙ্ক থাকলে তুমি এটা ইকুইভ্যালেন্স সার্কিট ড্র করবা, করে ডিফারেন্ট প্যারামিটারস গেইন, ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স গুলো বের করবা, তখন তোমার অ্যাকসেপ্ট থাকবে। মানে অ্যাকসেপ্ট বলতে হচ্ছে যদি 210 এ পরীক্ষা হয়, 6টা অ্যান্সার করতে হয়, তাহলে 35 মার্কের থাকবে, ঠিক আছে। যদি একটা পুরো ম্যাথ থাকে এরকম বড় কিছু, সবকিছু এবং সকল প্যারামিটারস মেজার করতে বলা হয়, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।
আসসালাম।